এই মুহূর্তে বিশ্বের তেল সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ছে, আর সৌদি আরব সেটিকে নতুনভাবে সাজানোর চেষ্টা করছে একটি বিশাল মরুভূমির মধ্য দিয়ে। সৌদি আরব শিল্প ইতিহাসের অন্যতম সাহসী পদক্ষেপ নিতে যাচ্ছে, যা বিশ্বের জ্বালানি সরবরাহকে পৃথিবীর সবচেয়ে অস্থির জলপথ থেকে শারীরিকভাবে বিচ্ছিন্ন করে ফেলা। 2026 সালের মার্চ মাসে বিশ্বের জ্বালানি মানচিত্র হঠাৎ করেই বদলে গেছে। দশকের পর দশক ধরে হরমুজ প্রণালী ছিল একটি তাত্ত্বিক ঝুঁকি, একটি সরু সুইয়ের চিত্রের মতো, যার মধ্য দিয়ে বিশ্বের 20% তেল যেতে বাধ্য ছিল। কিন্তু ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরান সংঘাত শুরু হওয়ার পর সেই তাত্ত্বিক ঝুঁকি একটি ভয়াবহ বাস্তবে পরিণত হয়েছে। নৌমাইন আর ড্রোন হামলায় হরমুজ প্রণালী কার্যত অচল হয়ে যাওয়ায় প্রতিদিন প্রায় 1,70,00,000 ব্যারেল তেল বিশ্ববাজার থেকে ছিটকে পড়েছে। একটু ভাবুন, এটা শুধু আঞ্চলিক সংকট নয়, এটা পুরো বৈশ্বিক অর্থনীতিতে একটা বিশাল ধাক্কা। কিন্তু অন্যান্য উপসাগরীয় দেশগুলো যখন তাদের জাহাজ যুদ্ধক্ষেত্রে আটকে থাকতে দেখছে, সৌদি আরব তখন ৪৫ বছর পুরনো একটি পিছনের দরজা খুলে দিয়েছে, যার কথা বেশিরভাগ মানুষ কখনো শোনেনি। এর নাম ইয়ানবু প্যাসেজ। এটি একটি ১,২০০ কিলোমিটার দীর্ঘ প্রকৌশল ব্যবস্থা, যা কার্যত সৌদি অর্থনীতির প্রধান দরজাটিকে পারস্য উপসাগর থেকে সরিয়ে লোহিত সাগরে নিয়ে গেছে। কিন্তু ১৯৮০-র দশকে তৈরি একটি পাইপলাইন কি সত্যিই বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার ভার বহন করতে পারবে, নাকি সৌদি আরব শুধু এক ভৌগোলিক ফাঁদ থেকে আরেক ফাঁদে পা দিয়েছে? ইয়ানবু প্যাসেজ বুঝতে হলে সৌদি মরুভূমির বাস্তব চিত্রটা দেখতে হবে। সৌদি তেল সম্পদ সমানভাবে ছড়ানো নেই, এর বেশিরভাগটাই কেন্দ্রীভূত পূর্বাঞ্চলে। স্বাভাবিক পরিস্থিতিতে এই তেল রাস্তানুরার মতো টার্মিনাল থেকে বড় বড় জাহাজে তোলা হয়, যেগুলোকে তারপর ২১ মাইল চওড়া হরমুজ প্রণালী পার হতে হয়। ১৯৮১ সালে ইরান ইরাক যুদ্ধের ট্যাঙ্কার যুদ্ধের সময় সৌদি পরিকল্পনাকারীরা বুঝতে পারেন যে একটিমাত্র অবরোধ তাদের পুরো অর্থনীতি ধ্বংস করে দিতে পারে। তাই তারা একটি বিকল্প পথ তৈরি করলেন, ইস্ট ওয়েস্ট পাইপলাইন, যা পেট্রোলাইন নামেও পরিচিত। এটি শুধু একটি পাইপ নয়, এটি আরব উপদ্বীপের সমগ্র প্রস্থ জুড়ে বিস্তৃত একটি উচ্চচাপ শিল্পধামনী। ব্যবস্থাটিতে রয়েছে ৪৮ ও ৫৬ ইঞ্চি ব্যাসের দুটি লাইন, যা আদ্দাহনা মরুভূমির চলমান বালুর নিচে এবং হিজাজ পর্বতমালার মধ্য দিয়ে গেছে। এই দূরত্বে তেল পরিবহন করা মোটেও সহজ নয়। অপরিশৃত তেল ঘন, ভারী ও প্রতিরোধী। তাই আরামকো রুট জুড়ে ১১টি বিশাল পাম্পিং স্টেশন পরিচালনা করে। প্রতিটি স্টেশন শক্তিশালী টারবাইন দিয়ে ক্রমাগত চাপ বজায় রেখে অতি কঠিন ভূখণ্ড জুড়ে লক্ষ লক্ষ ব্যারেল তেল ঠেলে পাঠায়। আর ৫০ ডিগ্রি সেলসিয়াসের দহনকারী সৌদি গরমে প্রকৌশলীদের একই সাথে স্টিলের তাপীয় প্রসারণ নিয়ন্ত্রণ করতে হয় এবং অপরিশৃত তেল নষ্ট হওয়া থেকে রক্ষা করতে হয়। বছরের পর বছর এই ব্যবস্থাটি নীরবে পেছনে কাজ করে গেছে, কিন্তু মার্চ ২০২৬-এ সব বদলে গেল। আরামকোর সিইও আমিন নাসের নিশ্চিত করেছেন যে পেট্রো আইনকে তার সর্বোচ্চ যান্ত্রিক সীমা প্রতিদিন ৭০ লাখ ব্যারেলে নিয়ে যাওয়া হয়েছে। এটি পূর্ণ শিল্পযুদ্ধকালীন সংহতি। এত বিশাল পরিমাণ তেল, যা প্রতিদিন ৪,০০০-টিরও বেশি অলিম্পিক সুইমিং পুল ভরে দিতে পারে। এই সব তেলের গন্তব্য হল বন্দর শহর ইয়ানবু, আর রাতারাতি এটি একটি বৈশ্বিক জ্বালানি মহাকেন্দ্রে পরিণত হয়েছে। ফেব্রুয়ারি ২০২৬-এ ইয়ানবু প্রতিদিন প্রায় ১৪ লাখ ব্যারেল তেল বোঝাই করছিল। মার্চের মাঝামাঝিতে সেই সংখ্যা ২৫ লাখ ছাড়িয়ে গেছে এবং লক্ষ্যমাত্রা ৩৮ লাখ ব্যারেলের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু এখানে একটি লুকোনো সমস্যা আছে, পোর্ট পাইপলাইন ব্যবধান। পাইপলাইন মরুভূমি পার করে ৭০ লাখ ব্যারেল আনতে পারলেও ইয়ানবু পুরোটা রপ্তানি করতে পারে না। স্থানীয় পরিশোধন এবং অভ্যন্তরীণ চাহিদা হিসেবে আনলে প্রকৃত রপ্তানি ক্ষমতা দাঁড়ায় মাত্র ৪,৫০,০০,০০০ ব্যারেল। এটি উপকূলে একটা বিশাল বোতল নেক তৈরি করেছে। এই চাপ সামলাতে ইয়ানবু কার্যত তেলবাহী জাহাজের ভাসমান শহরে পরিণত হয়েছে। স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে উপকূলে ২৭-এরও বেশি ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার নোঙরে আটকে আছে। সমুদ্রের এই গগনচুম্বী জাহাজগুলো ৩৩০ মিটারেরও বেশি দীর্ঘ। প্রতিটিতে প্রায় ২০ লাখ ব্যারেল তেল থাকে। কিন্তু ইয়ানবু প্যাসেজ ভূগোলকে অস্বীকার করতে পারে না, কারণ বৈশ্বিক বাণিজ্যে ঝুঁকি দূর হয় না, কেবল এক জায়গা থেকে অন্য জায়গায় সরে যায়। উত্তরে হরমুজ এরিয়ে সৌদি আরব তার অর্থনৈতিক অস্তিত্বকে দক্ষিণে আরেকটি সংকীর্ণ পথে ঢেলে দিয়েছে, বাব এল মানদেব প্রণালী, যার অর্থ অশ্রুর দরজা। আর এই মুহূর্তে এটি হরমুজের মতোই বিপর্যস্ত হয়ে উঠছে। ইয়েমেনে ইরান সমর্থিত হুথি বাহিনী ড্রোন, মিসাইল এবং নৌ হামলার মাধ্যমে বারবার লোহিত সাগরের শিপিং হুমকির মুখে ফেলেছে। বড় শিপিং কোম্পানিগুলো ইতিমধ্যে জাহাজের পথ পরিবর্তন করতে শুরু করেছে, লোহিত সাগর বাদ দিয়ে আফ্রিকা ঘুরে যাচ্ছে, যাতে যোগ হচ্ছে ১০ থেকে ১৫ দিনের বাড়তি সময়, বাড়তি জ্বালানি খরচ, বিমা প্রিমিয়াম আর বৈশ্বিক সাপ্লাই চেনের লঙ্ঘা বিলম্ব।
ইয়ানবু থেকে বের হওয়া বেশিরভাগ জাহাজ সুয়েজ খাল পার হতে পারে না, কারণ পূর্ণ বোঝাই অবস্থায় এগুলো অনেক বড়। তার মানে তাদের কোনো বিকল্প নেই, তাদের দক্ষিণে যেতেই হবে বাব এল মানদেব দিয়ে। অনুমান করা হচ্ছে ইয়ানবু প্যাসেজের মাধ্যমে ঘুরিয়ে দেওয়া তেলের 70 থেকে 75% এখন এই একটি পথের ওপর নির্ভরশীল। তাহলে ঝুঁটি শেষ হয়নি, শুধু স্থান পরিবর্তন হয়েছে। আর এখন গল্পটি তেলের বাইরেও প্রসারিত, কারণ জিবুতি, ইরিত্রিয়া, ইথিওপিয়ার মতো হর্ন অফ আফ্রিকার দেশগুলো আর প্রান্তিক খেলোয়াড় নয়, তারা এখন পৃথিবীর অন্যতম একটি গুরুত্বপূর্ণ জ্বালানি করিডরে বসে আছে। এই অঞ্চলে অস্থিরতা ছড়ালে ইয়ানবু কৌশল পুরোপুরি ভেঙে পড়তে পারে। তখন একমাত্র বিকল্প হবে কেপ অফ গুড হোপ, আফ্রিকা ঘুরে। একটি জাহাজ আফ্রিকা ঘুরলে প্রায় 6000 মাইল এবং 2 সপ্তাহ বাড়তি সময় লাগে। এর মানে প্রতিটি জাহাজে কোটি কোটি টাকার বাড়তি খরচ, আর সেই খরচ পুরো বৈশ্বিক অর্থনীতিতে ছড়িয়ে পড়ে। তবুও ইয়ানবু প্যাসেজ ইতিহাসে কিছু একটা করছে। এটি সৌদি আরবের মাধ্যাকর্ষণ কেন্দ্র পরিবর্তন করছে, উপসাগর নির্ভর রপ্তানিকারক থেকে লোহিত সাগরের শক্তিতে। ভিশন 2030-এর আওতায় এই করিডরকে শুধু তেলের পথ নয়, একটি শিল্প মেরুদণ্ড হিসাবে গড়ে তোলা হচ্ছে। পাওয়ার গ্রিড, পরিশোধন কেন্দ্র, নিরাপত্তা ব্যবস্থা এবং ভবিষ্যতে তেলের বদলে হাইড্রোজেন পরিবহনের পরিকল্পনা নিয়ে। এটি আর শুধু একটি পাইপ নয়, এটি রাজ্যের অর্থনৈতিক ভূগোল নতুনভাবে ডিজাইন করার একটি দীর্ঘমেয়াদী কৌশল। ইয়ানবু প্যাসেজ নিখুঁত সমাধান নয়, এটি হরমুজ প্রণালীকে প্রতিস্থাপন করে না, এটি বৈশ্বিক ঝুঁকি দূর করে না, কিন্তু সংকটের এই মুহূর্তে এটি পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ অবকাঠামো। 45 বছর পুরনো একটি জরুরি পরিকল্পনা, যা হঠাৎ করেই জীবনরেখা হয়ে উঠেছে। কারণ বৈশ্বিক জ্বালানির দুনিয়ায় কোনো নিরাপদ পথ নেই, শুধু ভিন্ন ভিন্ন ঝুঁকি। আর যখন একটি সংকীর্ণ পথ ভেঙে পড়ে, সমগ্র বিশ্ব মানচিত্র নতুন করে আঁকতে ছুটে পড়ে।